হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ইজিপ্টে যেখানে ছিলাম সেখানকার কথা বলবো। আমি ছিলাম মুভেনপিকে। এটা কায়রো থেকে দূরে গিজার কাছাকাছি। এই মুভেনপিকের এই রিসোর্ট কমপ্লেক্সটা গিজার কাছাকাছি অবস্থিত। এটার ভেতরটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। ভেতরে 3টে সুইমিং পুল আছে, আর ভেতরটা এতটাই বড় যে রিসেপশন থেকে তোমার রুম অবধি যেতে গেলে তোমাকে আলাদা করে ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িতে করে তোমায় যেতে হবে। তো ক্যাম্পাসটা অসাধারণ। মুভেনপিকের এই ক্যাম্পাসটা মানে আমার কথায় মানে একদম যাকে বলে নাম্বার 1। এই যে দেখছো সুইমিং পুলগুলো রয়েছে ভেতরে, আর ওই রয়েছে তোমার ছোট ছোট যে এই যে 4তলা 3তলা এরকম বিল্ডিং রয়েছে, ছোট ছোট সেগমেন্টে বিল্ডিংগুলো 3তলা থেকে 4তলার বেশি নয়। আর সব এইটা কিন্তু রিসেপশন থেকে যেতে লাগবে তোমার মানে রিসেপশন থেকে তুমি যদি হেঁটে যাও তোমার পুরো 1 ঘন্টা সময় লাগবে। তো সেটা সম্ভব না প্রত্যেক দিন 1 ঘন্টা করে সকাল বিকেল হাঁটা। রিসেপশন থেকে ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িতে করে তুমি তোমার বিল্ডিংয়ে পৌঁছতে পারবে। এরকম হচ্ছে সিস্টেম। আমরা যেমন প্রথম দিনটা বুঝতে পারিনি, প্রথম দিনে আমরা লাগেজ নিয়ে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আমরা খুঁজে খুঁজে নিজেদের বিল্ডিং খুঁজে গিয়েছিলাম। বাট তারপরে বিকেলবেলায় আবার এগিয়ে এলাম যখন, তখন বুঝতে পারলাম যে এখানে এই গাড়ির সিস্টেমটা রয়েছে। কানিশে আছি, সেখানে গিয়ে বললে ওরা ওই গাড়িতে করে তুমি যেতে পারছো। এই হচ্ছে মুভেনপিকের ভেতরটা, সত্যি খুব সুন্দর। মানে আর ওখানকার স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর। তো এরপরে ওখানে খাবারটাও খুব ভালো, খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। তবে হ্যাঁ, একটা ব্যাপার, এই মুভেনপিকের এই রিসোর্টটা কিন্তু প্রপার কায়রো শহর থেকে বেশ অনেকটা দূরে। মানে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল ওখানে পৌঁছতে। আমরা যে ট্রাভেলসের সাথে গিয়েছিলাম তারা এই মুভেনপিকটাই চুজ করেছিল, তো সেই জন্য আমাদের আর কোনো অপশান ছিল না, মুভেনপিকেই থাকতে হয়েছিল। কিন্তু আমরা অলটুগেদার থেকে খুব স্যাটিসফাইড। কেন, ওদের ব্যবহার ভীষণ ভালো, এবং তোমার রুমেও যখন তোমার গাড়ি দরকার ফোন করে দিলে গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। তো এইটা সিস্টেম ছিল। এইটাই কি অনেকটা দূরত্ব, মানে প্রপার রিসেপশন থেকে আর তোমার যেখানে থাকবে তোমরা সেই বিল্ডিংগুলো অনেকটা দূরে, কারণ 3টে সুইমিং পুল মাঝখানে পড়ছে। এরপর আমরা আজকে গিয়েছিলাম আলেকজান্দ্রিয়াতে। আলেকজান্দ্রিয়াতে অনেক কিছু দেখার আছে, আর জায়গাটাও খুব সুন্দর। কেইটবে সিটাডেল, ফারোস ফাতিঘরের ঠিক স্থানে নির্মিত এই শক্তিশালী দুর্গটি। সমুদ্রের ধারে এর অবস্থান সত্যি মনোমুগ্ধকর। আর সমুদ্র বলতে মেডিটেরেনিয়ান সি, যেটা অসাধারণ দেখতে লাগে। তো এই আলেকজান্দ্রিয়া শহরটার সম্বন্ধে আমার আগে আইডিয়া ছিল না, কিন্তু আমি এখানে পৌঁছে গিয়ে দেখছি যে আলেকজান্দ্রিয়া সত্যিই খুব সুন্দর জায়গা। মেডিটেরেনিয়ান সি এর ওপর দিয়ে এই যে নানা রকমভাবে মানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে, অনেক কিছু রয়েছে। আর এই জায়গাটাতে হচ্ছে বিখ্যাত, মানে এটা হচ্ছে এখানকার বিখ্যাত আলেকজান্ডার বিখ্যাত বাতিঘর রয়েছে। আর আলেকজান্দ্রিয়াতে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে লাইব্রেরি, সেইটাও অসাধারণ। আর এই ফোর্ট থেকে বলি, ফোর্টের পাঁচিলে বসলেই এইভাবে মেডিটেরেনিয়ান সির পুরো জলটা এইভাবে পড়ে। তো সেটা একটা অসাধারণ সৌন্দর্য। ছবি দেখে বুঝতেই পারছো কীভাবে জলের ফেনা পড়ছে। তো এইখানটাতে অনেকেই বসে বসে সময় কাটিয়ে দেয়, আর ছবি তোলার শেষ থাকে না, মানে কত ছবি তুলবো এরকম একটা ব্যাপার হয়। ওদিকে দেখো নীল জল, জলের কতগুলো শেড, একটা ডিপ ব্লু শেড রয়েছে, আর একটা গ্রিনিশ ব্লু আছে, আর তার সাথে গ্রেইশ কালার। 3 রকমের শেড রয়েছে মেডিটেরেনিয়ান সিতে। এবং এই মেডিটেরেনিয়ান সির অপরূপ সৌন্দর্য দেখে আমার মন ভরে গেল, মানে আমি অভিভূত। মানে ইটস অ্যামেজিং যে এত সুন্দর মেডিটেরেনিয়ান সিকে দেখতে। এই মেডিটেরেনিয়ান সির ধারে ধারে
অনেক খাবারের জায়গা আছে। তো আমাদের তো প্যাকেজ ট্যুরে ছিলাম, তো প্যাকেজ ট্যুর থেকে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছিল একটা জায়গায় যেখানে মেডিটেরেনিয়ান ফুড আমরা ট্রাই করতে পারবো, এবং সেখানে ইজিপশিয়ান ফুডও ছিল। ইজিপশিয়ান ফুডও খুব টেস্টি। ওদের একটা ফুড ছিল কুশারি, সেটা খুব ভালো খেতে, দুর্দান্ত খেতে। আর এছাড়া অজস্র মেডিটেরেনিয়ান ফুডের সমাহার ছিল। খাবারগুলো যথেষ্ট টেস্টি, এবং এখানে কিন্তু খাবার নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ মেডিটেরেনিয়ান ফুডটা খুবই টেস্টি, খুব স্পাইসি, বেশ স্পাইসি, খাওয়াই যায়। আমরা এই ফোর্টের ধারটা দেখে নিয়ে প্রচুর ছবি তুলে এগিয়ে গিয়েছিলাম লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়াতে। আর এখানে একটা মস্ক আছে, কোম এল সোকাপা ক্যাটাকম্বস, এটাও একটা অসাধারণ দেখার জায়গা। বিশাল ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র, রোমান স্থাপত্যের এক অনন্য সমাহার। তো দেখতে পাচ্ছ আমি এই ফোর্টের পাঁচিলে দাঁড়িয়ে রয়েছি, আর মেডিটেরেনিয়ান সির জলটা এইভাবে এসে পড়ছে। ভীষণ হাওয়া দিচ্ছে এই জায়গায়, খুব হাওয়া দেয়। তো এইখানটা অসাধারণ জায়গায়, যে বললাম মানে এইখানটায় সারাদিন কাটিয়ে দেওয়ার মতন একটা জায়গা। আলেকজান্ড্রিয়া নিয়ে আমার কনফিউশন ছিল, আমি ভেবেছিলাম আসবো কি আসবো না, কিন্তু অনেকেই বললো হ্যাঁ ঠিক আছে যাও, প্যাকেজ ট্যুর থেকে বললো না এটা ঘুরিয়ে নিন। যখন ইজিপ্ট কায়রো ঘুরছেন, কায়রো থেকে একদম কাছে রয়েছে, বাসে করেও আসা যায় আলেকজান্ড্রিয়া, আবার কায়রো থেকে তুমি বাই কারও আলেকজান্ড্রিয়া আসতে পারো। আলেকজান্ড্রিয়া নাম শুনে বুঝতেই পারছো যে আলেকজান্ডার প্রতিষ্ঠা করেছিলেন। আলেকজান্ড্রিয়া মিশরের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরী, যা ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। খ্রিস্টপূর্ব 331 সালে আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরের প্রতিষ্ঠা করেন। তিনি চেয়েছিলেন এক বিশ্বজনীন শহর গড়ে তুলতে, যেখানে গ্রিক, মিশরীয়, ইহুদি ও পারস্য সংস্কৃতি মিলেমিশে থাকবে। আলেকজান্ড্রিয়া বন্দরের কাছে অবস্থিত ছিল বিখ্যাত ফ্যারোস বাতিঘর, যা প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের একটি। উচ্চতা ছিল 130 মিটার, নাবিকদের দিশা দেখাতো। আলেকজান্ড্রিয়া গ্রন্থাগার ছাড়াও এখানে রয়েছে মস্ক এবং কোম এল সোকাপা ক্যাটাকম্ব। এটা হচ্ছে মস্কের ছবি, যার ভেতরে দুটো সেগমেন্ট আছে, একটা পুরুষদের, একটা মহিলাদের। আমরা মহিলাদের দিক থেকে দেখছি, এই জন্য জাফরি রয়েছে, আর পুরুষরা এমনি এই যে যেতে পারে। পুরুষরা মস্কে যেহেতু সেহেতু এমনি আর কি ঢুকে এমনি ওদিক দিয়ে যেতে পারে, ওদের সেই ওদের ওখানটা অ্যালাউ করা হয়। আর এইদিকে মহিলারা যেতে পারে, মহিলাদের এরকমভাবে জাফরি করে দেওয়া আছে। আরেকটা এখানে জায়গা আছে দেখার, সেটা হচ্ছে পম্পেইস পিলার, বিশাল রোমান স্তম্ভ যা প্রায় 27 মিটার উঁচু। আর কোম এল সোকাপা ক্যাটাকম্বস সেটা হচ্ছে মিশরীয়, গ্রিক এদের একটা বিশাল ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র। এই পর্বটা দেখে নিয়ে আমরা গেলাম লাঞ্চের জন্য মেডিটেরেনিয়ান সি, যেটা ভূমধ্যসাগরের ঠিক পাশেই। এই যে দেখছো সাগর দেখা যাচ্ছে, এরকম গ্লাস কাভার্ড, এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, এবং সেখানে আমাদের প্যাকেজ ট্যুরের মধ্যে লাঞ্চ ইনক্লুডেড ছিল। আর এই লাঞ্চের মধ্যে আজকে আমরা মেডিটেরেনিয়ান ফুড টেস্ট করব। তো এইভাবে আমাদের ফুড এলো, মেডিটেরেনিয়ান ফুড, এবং সেটা খুবই টেস্টি। দেখে আমাদের মানে তখন আর মনে হচ্ছে না ওয়েট করি, খাবার যেই এসেছে প্লেটে যা হয় আর কি, সাথে সাথে খাবার একদম মুখে চলে যায়। তো খুব সুন্দর করে ডেকোরেট করে খাবারগুলো দিয়েছিল। আমাদের বেশ অলটুগেদার এই খাবারগুলো খেতে বেশ ভালো লেগেছিল। কিছু কিছু খাবারের নাম অজানা, আর কিছু কিছু খাবারের নাম জানি। স্যালাডগুলো খুবই সুন্দর, বিশেষ করে মেডিটেরেনিয়ান স্যালাড যেগুলো, সেগুলো খুবই সুন্দর খেতে। আর এছাড়া আরও কিছু কন্টিনেন্টাল ডিশেস ছিল ডেজার্ট, যেটা বেশ ভালো লেগেছিল, বেশ অন্য রকমের কিছু ডেজার্ট ছিল। আর ছিল ডেজার্টের সাথে
তো অবশ্যই আচ্ছা, আর একটা যেটা হচ্ছে খাবারের পরে এরা কিন্তু অবশ্যই একটা ফলের ব্যাপার থাকে, প্রচুর রকমের ফল থাকে। সেই ফলের মধ্যে তোমরা সেটাকে ফ্রুট স্যালাডও করে নিতে পারো। এই যে দেখো, কিউই থেকে শুরু করে স্ট্রবেরি, অনেক ফল রয়েছে, সেই ফলগুলোকে নিয়ে আলাদা করে তুমি স্যালাড বানিয়েও খেয়ে নিতে পারো। মানে এভাবেও এরা খেতে অভ্যস্ত, বোঝা গেল যে নানা রকম ফল, মানে যত রিচ খাবার খাক না কেন তার সাথে কিন্তু ফলটা থাকবে। এটা এক ধরনের মিষ্টি। এই রকম বিভিন্ন রকমের খাবার রয়েছে। এবার ওই যে বললাম, সব খাবারের নাম জানা সম্ভব হয়ে ওঠে না। কিছু খাবারের গায়ে নাম লেখা ছিল, আর কিছু খাবারের গায়ে নাম লেখা ছিল না, টেস্ট করেই জানতে হবে যে কোনটা কী। তবে স্যালাড কিংবা এগুলো তো চেনা, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর মেডিটেরেনিয়ান ফুড সত্যিই খুব টেস্টি, আর খুব বেশ একটা, মানে খুব ওভার স্পাইসি নয়, মিডিয়াম স্পাইস, আর খুব টেস্টি খেতে। আমার তো বেশ অলটুগেদার আমাদের খুব ভালো লেগেছিল। দুর্দান্ত লাঞ্চ করার পর আমরা চললাম সম্রাট আলেকজান্ডারের নামাঙ্কিত লাইব্রেরি দেখতে। এই আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি হচ্ছে একটা সময় পৃথিবীর সবথেকে বৃহত্তম লাইব্রেরি ছিল, এখন দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি শিরোপা পেয়েছে। এবার এই যে লাইব্রেরি, এর একটা বিশেষত্ব, মানে একটা স্পেশালিটি আছে। সেটা কি? স্পেশালিটি হচ্ছে এই লাইব্রেরিতে কিন্তু প্রথমত এই লাইব্রেরিতে কোনো আলো নেই, পুরোটাই ন্যাচারাল লাইট। এমনভাবে লাইব্রেরি বানানো হয়েছে যে আকাশের আলোটা, মানে এই যে সূর্যের আলো, এই আলোটা খাঁজে খাঁজে অদ্ভুতভাবে বানানো, যাতে প্রত্যেকটা রুম কিন্তু এই সূর্যের আলোয় আলোকিত থাকবে, কিন্তু কারোর একটু গরম করবে না, কারণ ভেতরটা তো এসি রয়েছে। কিন্তু লাইট ডাইরেক্টলিও পড়বে না, সেটা একটা অদ্ভুত সিস্টেমে আর কি তৈরি করা। সেই স্থাপত্য দেখে সত্যি অবাক হতে হয় যে কত সুন্দর বানানো যায় একটা লাইব্রেরি। ন্যাচারাল লাইট লাইব্রেরিতে ভীষণ জরুরি, এবং সেইখানে ন্যাচারাল লাইটটা খুব সুন্দর করে এসেছে। সেকেন্ডলি হচ্ছে বই নেই। হ্যাঁ, বই নেই মানে কীরকম ব্যাপার? পুরোটাই, মানে বেশিরভাগ করা আছে ডিজিটাল লাইব্রেরি। তো ডিজিটাল লাইব্রেরিতে আমরা লাইব্রেরিতে ঢুকলাম, খুব সাইলেন্ট। কিছু কিছু জায়গায় তো ছবি তোলা একদমই নিষিদ্ধ। তো আমরা ঢুকে ঘুরছি, বেড়াচ্ছি, দেখছি, ওমা সেখানে দেখি কোনো বই কিন্তু নেই, সব কিছুই কিন্তু ডিজিটালি হচ্ছে। তো সব কিছুই কম্পিউটার নির্ভর করে, সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। লাইব্রেরি মানে প্রচুর বই থাকবে, আমরা এরকমই জানতাম, কিন্তু না, লাইব্রেরি মানে প্রচুর বই নয়। এখন সব কিছু এতটাই ডিজিটালাইজ হয়ে গেছে যে এখানে লাইব্রেরিতেও কিন্তু বই নেই, বইটা ওইভাবেই রয়েছে। তো সব মিলিয়ে আলেকজান্ড্রিয়ার লাইব্রেরিটা খুবই আশ্চর্য এবং বেশ ভালো লাগলো দেখতে। এই লাইব্রেরি দেখতে বেশ কিছুক্ষণ সময় লাগে। লাইব্রেরির পাশেই আছে মিউজিয়াম। এই মিউজিয়ামটা অবশ্যই দেখা উচিত, যারা আলেকজান্ড্রিয়া বেড়াতে আসবে তারা অবশ্যই যেন এই মিউজিয়ামটা দেখেন, কারণ এই মিউজিয়ামে অনেক কিছু রয়েছে যা কিন্তু অন্য কোনো মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে না। নানা রকম আবিষ্কারের জিনিসপত্র, অনেক কিছুই রয়েছে যা অন্য মিউজিয়ামে কিন্তু দেখো। এখানে কিছু ছবিও আছে, আর আমি কিছু ছবি তুলতে পেরেছি, বাট সবের ছবি তুলতে পারিনি। যতক্ষণ বারণ করেনি আমি একটু ছবি তুলে গেছি। এইগুলো হচ্ছে তরোয়াল, তখন যে যুদ্ধে যারা ড্যাগার যেগুলো ব্যবহার করা হতো, সেই সবগুলো বেশ সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস রয়েছে, বিশেষ করে ম্যাক্সিমামটাই যুদ্ধে ব্যবহৃত জিনিসগুলোই রয়েছে, যেগুলো দিয়ে, তারপরে এগুলো কয়েন্স রয়েছে, সেই তখনকার যুগে কী ধরনের কয়েন ইউজ করা হতো সেই কয়েনগুলো আছে। এইরকম বিভিন্ন জিনিস রয়েছে মিউজিয়ামে। মিউজিয়ামটা দেখতে বেশ ভালোই লাগে, সময় কেটে যাবে গাইডের কথা শুনতে শুনতে। তোমার মিউজিয়ামটা দেখতে প্রায় ঘন্টাখানেক সময় তো লাগবেই। যুদ্ধ হয়ে যেতেন তারা, কী ধরনের পোশাক পরতেন তারা, সেই সব পোশাকও অনেক কিছু কিছু রুমে রয়েছে, সেসব পোশাকও সাজিয়ে রাখা রয়েছে।
সব মিলিয়ে মিউজিয়ামে ঢুকলে মনটা কীরকম একটা মনে হয় যে কোন যুগে চলে এসেছি। অনেক কিছু মানে হাতের লেখা, কাগজ, নথিপত্র সব আছে। দেখে মনে হয় যেন কোন যুগে আমরা রয়েছি। শুধুমাত্র লেখার বই কিংবা যুদ্ধেরও নয়, হাতে আঁকার বইও ছিল। নানা রকম আঁকার বই, কারুকাজ, এগুলো সব রয়েছে। এরপরে গেলাম খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। সেটা হচ্ছে এই হচ্ছে রিড, যেটা থেকে প্যাপিরাস বানানো হয়। এই ভদ্রলোক আমাদের দেখালেন কি করে প্যাপিরাস বানানো হয়। এই যে রিড, যে ঘাসটা, সেই ঘাসটা এইভাবে কাটছেন। তিনি এইভাবে কাটলেন, কাটার পরে উনি জলে চুবিয়ে দেবেন। এরকম নানা প্রসেস থাকে। সেই প্রসেসের পরেই কিন্তু এই প্যাপিরাস পেপারটা তৈরি হয়, এবং প্যাপিরাস পেপারটা কিন্তু অরিজিনাল প্যাপিরাস পেপার খুবই দামি। এমনি আমরা যেখানে দেখি প্যাপিরাস পেপার বলে যেটা বিক্রি হয়, সেটা অরিজিনাল নয়। অরিজিনাল পেপারটা খুব দামি, কারণ এই অরিজিনাল পেপার তৈরি করতে বেশ অনেক দিন সময় লাগে। এই রিডের ভেতরে যে শাঁসটা আছে, ওই যে সাদা রঙের শাঁসটা ওরা বার করে নিল, তারপর ওই শাঁসটাকে পিটাবে। এই যে পিটিয়ে পিটিয়ে ফ্ল্যাট করছে, দেখতে পাচ্ছ, ভালো করে হ্যামারিং করা হলো। এই হ্যামার করে এবার বেল নেই, ওরা বেলুন চাকি দিয়ে বেলতেও পারে। ওই যে বেলে নিচ্ছে, বেলে রুটি, আমরা তো বেলি রুটি বানাই, ওরা কিন্তু পেপারকে এইভাবে বেলে ইউজ করলো। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলেই দেখছিলাম যে কীভাবে কী প্রসেসে করে। এবার বেশ ওটাকে ফ্ল্যাট করে দিল। ওইটুকুনি জিনিসকে ফ্ল্যাট করার পরে ও দেখাবে যে এরপর একটা ভারী জিনিস দিয়েও চাপা দিয়ে দেবে। না, প্রথমে জলে ভিজিয়ে রাখবে। তারপর দেখালো যে কত রকম কোয়ালিটির প্যাপিরাস হয়। প্যাপিরাসের ছোটো সাইজ, বড় সাইজ, আরও বড় এরকম হয়। একটা গোটা পেপারে হয়, এই যে এইরকম পেপারে হচ্ছে। আমরা এরকমভাবে ছবি তুলেও নিচ্ছিলাম, কারণ এই প্যাপিরাসগুলো কেনার সামর্থ্য আমাদের নেই। এত দাম দিয়ে প্যাপিরাস কারা কেনে? আমি তাই ভাবছিলাম যে সত্যি এত দাম। এবং এই যে প্যাপিরাস শুধু এরকম নয় যে এই যে দিনের আলোয় আমরা এই যে আলোয় দেখছি, আমাদের একটা রুমে নিয়ে গিয়ে দেখালো একটা প্যাপিরাস, এই যে দেখা যাচ্ছে একদম শক্ত মতন পেপার তৈরি হয়ে গেল। এবং আর একটা ব্যাপার হচ্ছে, এই প্যাপিরাস তৈরি হওয়ার পরেই এই পেপার কিন্তু ভীষণ শক্তপোক্ত হয়, কারণ তার উপরে যা ওরা মানে লিখেছিল আজও কিন্তু সেই রকমই রয়ে গেছে। সেটাও একটা ব্যাপার, মানে খুব লংজিভিটিটা মারাত্মক লেভেলে বেশি থাকে। এই রকম করে এবার প্যাপিরাসের এই যে স্ট্রিপগুলো এরকম করে দেয়, মানে যার জন্য প্যাপিরাস সবসময় একটা ওই স্কোয়ার ব্যাপার, ওই এফেক্টটা আসে। মানে লম্বায় একটা দেয়, আবার মানে হরাইজন্টালি একটা দেবে, ভার্টিক্যালি একটা দেবে, এরকম করে দেয় আর কি, একটা গ্রিড সিস্টেম ফর্মও করে। এইবার করার পরে এইরকমভাবে পরপর দেখে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে পেপারটা এবার আলটিমেটলি ওই স্টেজগুলো হওয়ার পরে এবার প্যাপিরাস পেপারটা তৈরি হয়ে এই রকম তৈরি হবে, সেইটা আর কি দেখালো। আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা রুমে নিয়ে গিয়ে দেখালো যে রুমের আলো পুরো নিভিয়ে দেওয়া হলো। এবার ওই প্যাপিরাসের ওপর পেন্টিং করা, সেটা ওরা এমনভাবে করেছে যে আলো নেভানোর পরেও সেই পেন্টিং জ্বলজ্বল করছে। আমার দেখে খুবই ভালো লেগেছিল যে আমাদের যদি ঘর অন্ধকার থাকে, প্যাপিরাসে কিন্তু পেন্টিংটা একদম উজ্জ্বল হয়ে দেখা যাবে। খুবই সুন্দর, নো ডাউট, কিন্তু ওই যে দামটা এত বেশি যে ভাবা যায় না, ওটা কেনার জন্য কিছু কথা আর কি আমরা ভাবতে পারিনি। অতিরিক্ত দাম বেশি, কিংবা দামটা হয়তো ওদের কাছে ঠিকই আছে, আমাদের কাছে বেশি লাগছে, কারণ এই কাজটা করা খুবই দুরূহ একটা ব্যাপার। আর এই প্যাপিরাস এখন আর নেই, যে প্যাপিরাস থেকে পেপার শব্দটাও এসেছিল, সেই প্যাপিরাস সেই ইজিপশিয়ানরা করতো, কিন্তু আজও তৈরি করা হচ্ছে, মানে একদম লুপ্ত হয়ে যায়নি। শিল্পটাকে ওরা বাঁচিয়ে রেখেছে। স্বাভাবিক, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে একটা হাতের পুরো ব্যাপার,
তো দাম তো হবে, সেই জন্য সেই হিসেবে এই পেপারের খুবই দাম। এবং এই পেপার প্লেনও পাওয়া যায়, তোমরা প্লেনও কিনতে পারো, অথবা ছোট ছোট সাইজেরও আছে, অথবা তোমার এই পেপারের ওপর পেন্টিং করাও রয়েছে, যেটা হচ্ছে ইজিপশিয়ান পেন্টিং, যেগুলো ইজিপ্টে আমরা দেওয়ালের গায়ে, গুহার দেওয়ালের গায়ে যে চিত্রগুলো দেখেছি সেই চিত্রগুলোই প্যাপিরাসের ওপর পেন্টিং করা রয়েছে। দেখে বেশ ভালো লাগছিল। এই সেই প্যাপিরাস যেটার সম্বন্ধে পড়েছি, এই যে এইরকম ঘাস, যে এক ধরনের নদীর ধারে, ওই নীল নদের ধারে এই ঘাস হয়, মানে হতো, সেই ঘাস থেকেই ওরা কিন্তু এই পেপার তৈরি করতো। তো পেপারগুলো খুব লংজিভিটি। ওপরে দেখো হাঁসের ছবি আঁকা রয়েছে। এই পেপারগুলো কিন্তু খুব শক্তপোক্ত পেপার তৈরি হয়। প্যাপিরাসের গায়ে এইরকম সব রয়েছে, এরকম তোমাদের ছোট সাইজ, বড় সাইজ, বিভিন্ন সাইজে পাওয়া যাবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি ইজিপ্টের টুকিটাকি বিষয়গুলো এখানে তুলে ধরেছি। বড় ট্রিপগুলো নিয়ে তো আমি তোমাদের এর আগে পার্টগুলোতে সব জানিয়েছি। এইটাতে আমি জানালাম যে ছোট ছোট যে টুকটাক জিনিসগুলো আমরা ইজিপ্টে দেখেছি সেটার কথা। টাটা।